এই তো মোটি এসে পড়েছে। এই, আপনি কি আমাকে মোটি বললেন? আমি তোমাকে মোটি বলবো কেন? এই পৃথিবীতে কি একমাত্র তুমিই মোটা নাকি? এই, আপনি আমাকে মোটা বললেন? আমি মোটেও মোটা নই, একটু গুলুমুলু শুধু। ওইটাই তো মোটি। আমি মোটি হলে আপনি তো গন্ডার। কি বললে? আমি গন্ডার? তোমার সাহস তো কম না। বলেছি, বেশ করেছি। এতক্ষণ ধরে এদের ঝগড়া শুনতে শুনতে কথার কান ছালাপালা হয়ে গেছে। এমনি ওর মাথায় টেনশনের নেই অভাব, তার মধ্যে এই উজবুক দুটো ওর সামনে দাঁড়িয়ে সামনে ঝগড়া করেই যাচ্ছে। শেষ পর্যন্ত কথা বিরক্ত হয়ে বলল, উফ, থামবি তোরা? আমাকে বলছিস কেন? তোর ভাই তো সেই কখন থেকে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না? কবির একটু এগিয়ে রাফিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, একদিন বাসায় এসো, দেখিয়ে দেব আমি ছেলে নাকি মেয়ে। একটু সময়ের জন্য রাফিয়ার মাথা হ্যাং হয়ে গেল। কি বলে গেল কবির? কবিরের কথাটা যখন রাফিয়া বুঝতে সক্ষম হলো, কবিরের দিকে তাকিয়ে দেখে কবির ওর দিকে তাকিয়ে বাঁকা হাসছে। রাফিয়া মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে আছে, ওর কানে শুধু কবিরের কথাটাই বাজছে। লজ্জায় ওর গাল আর কান লাল হয়ে গেছে। কবির বাইকে উঠে বাইকে স্টার্ট দিয়েছে। কবিরের পিছনে কথাও উঠে বসেছে। সেদিকে রাফিয়ার কোনো খেয়াল নেই, সে এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এই রাফু, তুই কি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকার প্ল্যানিং করছিস নাকি? তাড়াতাড়ি বাইকে উঠে আয়। কথার ডাকে রাফিয়ার হুঁশ ফিরল। কবিরের দিকে তাকিয়ে দেখে এখনো তার ঠোঁটে সে বাঁকা হাসিটা ঝুলছে। এদিকে রাফিয়ার লজ্জায় মরিমরি অবস্থা। সে এখন কিছুতেই কবিরের সাথে একসাথে যেতে পারবে না। তোরা যা, আমি একটু পর আসছি, আমার একটা কাজ আছে। তোর আবার কি কাজ? এতক্ষণ তো বললি না। না, আসলে হঠাৎই কাজটার কথা মনে পড়লো তো, তাই। কবির রাফিয়ার ব্যাপারটা বুঝতে পেরে বলল, আসলে তোর বান্ধবী একটা জিনিস দেখতে চেয়েছে, তাই তো না দেখালে নাকি যাবে না। তো দেখা না, সমস্যা কি? না, আসলে আমি বাড়িতে গিয়ে দেখাতে চাইছিলাম, কিন্তু ও যখন রাস্তায় দেখতে যাচ্ছে, সমস্যা নেই, আমি দেখাচ্ছি। বলেই কবির যেই বাইক থেকে নামতে যাবে তখনই রাফিয়া অস্থির হয়ে বলল, না না, আমি কিছু দেখব না, আমি এখনই বাইকে বসছি। বলে দ্রুত বাইকে উঠে বসলো। বাইকে মুখ ফুলিয়ে বসে আছে রাফিয়া, আর ওর ফুলানো মুখটা বারবার বাইকের লুকিং গ্লাসে দেখে ঠোঁট কামড়ে হাসছে কবির। ইস, মুখ ফুলিয়ে বসে আছে আমার পাখিটা। সে কি বোঝে না, এভাবে মুখ ফুলিয়ে বসে থাকলে আমার ইচ্ছা করে টুপ করে তার তুলতুলে গালে একটা চুমু খেতে। এই মেয়ে দেখছি আমার চরিত্রে একটা দাগ না লাগিয়ে ছাড়বে না। এসো হে বৈশাখ, এসো এসো, এসো হে বৈশাখ, এসো এসো। পহেলা বৈশাখে নতুন সাজে সজ্জিত হয়েছে পুরো ভার্সিটিতে। পহেলা বৈশাখের থিম হিসেবে ভার্সিটির সব মেয়েরা শাড়ি পরেছে আর ছেলেরা পাঞ্জাবি। বাচ্চানি কথা আর রাফিয়াও, ওরা দুজনেই লাল পাড়ের সাদা শাড়ি পরেছে। সেজেছেও আজ একরকম। কবিরাজ ওদের ভার্সিটিতে নিয়ে আসেনি, তবে বলে দিয়েছে একটু পরেই ওদের ভার্সিটিতে সে এসে উপস্থিত হবে। চারদিকে অনেক মানুষ, সবাই আজ নতুন সাজে সজ্জিত, কিন্তু কারোরও চোখ দুটো শুধু মাত্র একজনকেই খুঁজে যাচ্ছে। সেই ব্যক্তি যে তার প্রথম ভালোবাসা। কথায় আছে প্রথম ভালোবাসা নাকি যায় না, হয়তো কথাও তাই তাকে আজও ভুলতে পারেনি। সেই মানুষটার সাথে কথা যতই তিক্ত অভিজ্ঞতা থাকুক না কেন, আজও তার হৃদয়ে ওই একজন পুরুষেরই অস্তিত্ব। হঠাৎ কথা চোখে পড়ল ইভান আসছে, একটা লাল পাঞ্জাবি গায়ে। পাঞ্জাবিতে কি স্নিগ্ধ লাগছে ইভানকে। ফর্সা গায়ের রঙের সাথে লাল পাঞ্জাবিটা বেশ মানিয়েছে। এই অবস্থায় কোনো মেয়ে ইভানকে দেখলে ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে যেতে বেশি সময় লাগবে না। কথা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইভানের দিকে। ইচ্ছে করছে এভাবেই সারাটা দিন ধরে ইভানকে দেখতে পারত। ইভানের বুড়ো কুচকে হাঁটছে আর একটু পরপর ঠোঁট কামড়ে এদিক ওদিক তাকাচ্ছে, দেখেই মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে ইভান বেশ বিরক্ত। কথা ইভানের দিকে তাকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখতে পেল ইভানের পাশে শিলা ম্যাম হাত নাড়িয়ে কিছু বলছে। এতক্ষণ ইভানের দিকে তাকিয়ে থাকতে থাকতে ইভানের আশেপাশে চোখেই পড়েনি কথার। ইভানের পাশে শিলাকে দেখেই কথার মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। এদিকে ইভানের চোখ শুধু একজন রমণীকেই খুঁজে যাচ্ছে। কোথায় সেই রমণী যাকে দেখার জন্য সে এই সাত সকালে তার স্বাদের ঘুমটা নষ্ট করে এভাবে সংসেজে ভার্সিটিতে এসে উপস্থিত হয়েছে? এদিক ওদিক তাকাতে গিয়ে হঠাৎই ইভানের চোখ আটকে গেল এক রমণের দিকে। হ্যাঁ, এই তার সেই কাঙ্ক্ষিত রমণী। বৈশাখের প্রথম দিনেই বেশ গরম পড়েছে আজ, প্রখর রোদও উঠেছে।
বিন্দু বিন্দু ঘাম জমেছে কথার নাকের উপর। দেখেই বোঝা যাচ্ছে শাড়ি পরে গরমে বেশ দিশেহারা মেয়েটা। বারবার চুলগুলো হাত খোপা করার চেষ্টা করছে, কিন্তু হাত খোপায় পারদর্শী না হওয়ায় বারবার খোপাটা খুলে চুলগুলো পিঠে ছড়িয়ে পড়ছে। দূর থেকে একদৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে নিজের প্রেয়সীকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত ইভান। নাক ঘামালে নাকি জামাই অনেক ভালোবাসে। কথারও তো নাক ঘামিয়েছে, তার মানে তাকেও তার জামাই অনেক ভালোবাসবে। হ্যাঁ, বাসে তো, ইভান তো কথাকে অনেক ভালোবাসে। এসব ভাবতে ভাবতেই ঠোঁট কামড়ে হাসছে ইভান। কিন্তু ওর ভাবনার মধ্যেই একটা ছেলে একটা চুলের কাঁটা নিয়ে এগিয়ে গেল কথার দিকে। ব্যাস, আর কি চাই? ইভানের মাথা গরম করার জন্য এইটুকুই যথেষ্ট। কবির একটা চুলের কাঁটা এগিয়ে দিয়ে বলল, এই কাঁটাটা নে, চুলটা বেঁধে নে, গরম কম লাগবে। কথা কবিরের হাত থেকে চুলের কাঁটাটা নিয়ে চুলগুলো মাথার উপরে তুলে বেঁধে নিল, যার দরুন কথার পিঠের কিছুটা অংশ উন্মুক্ত হয়ে গেছে। ইভানের মাথায় আরেক দফায় আগুন জ্বলে উঠল। আমারও গরম লাগছে, আমার চুলের কাঁটা কই? আমি কি তোমার চাকর যে তোমার জন্য চুলের কাঁটা আনবো? কথার জন্য তো এনেছো, আমার জন্য আনলে কি হতো? কথা তো আমার বোন, তাই এনেছি। তুমি আমার কে হও যে তোমার জন্য আমার চুলের কথা আনতে হবে? আমিও তো তোমার বোনের মতোই। ব্যাস, হয়ে গেল কবির রেগে বোম। নিজের প্রেয়সীর মুখে যদি ভাই বোন কথাটা শোনে, তাহলে কোনো প্রেমিকই বা রাগ হবে না। কবিরের অবস্থাও তাই। কবির এখন পারছে না শুধু রাফিয়াকে গিলে ফেলতে। কবির গম্ভীর মুখ করে বলল, কাঁটা তো এনেছিলাম, কিন্তু এখন আর কাউকে দেওয়ার প্রয়োজন মনে করছি না। বলে গটগট করে চলে গেল। রাফিয়া কথার কাছে গিয়ে বলল, এই কথা আমি কি এমন বললাম যে কবির ভাই রাগে বোম হয়ে চলে গেল? আমি কি জানি, যাই গিয়ে দেখ ভাই কোথায় গেল। রাফিয়া কবির ভাই কবির করতে করতে কবিরের পিছনে ছুটল। ভিড়ের মধ্যে কথা নিজের পিঠের খোলা অংশটায় ধারালো কিছুর আঁচড় অনুভব করছে। পিছনে তাকিয়ে তেমন সন্দেহজনক কিছুই পেল না, তবে পিঠটা খুব জ্বলছে, কেমন চিনচিন ব্যথা হচ্ছে। কথা ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। বারান্দা থেকে কথা যাচ্ছিল, হঠাৎ কেউ একজন কথাকে হাত ধরে টেনে একটা অন্ধকার রুমে নিয়ে এলো। কথা লোকটাকে দেখতে পিছনে ফিরবে, কিন্তু তার আগে অনুভব করছে কে একজন কথার পিঠে মলম লাগাচ্ছে। কথার আর বুঝতে বাকি নেই এই লোকটা কে হতে পারে। কথা পিছনে ফিরেই রাগেশ্বরে বলল, সমস্যা কি আপনার? এমন কেন করছেন? কি ভেবেছেন? আমার পিঠে যে আপনি আঁচড় কেটেছেন আমি বুঝতে পারিনি। ইভান আলতোভাবে কথা চুলগুলো খুলে ছেড়ে দিয়ে পিঠে ছড়িয়ে দিয়ে বলল, তোমাকে আঘাতও আমি করব, আর সেই আঘাতে মলমও আমি লাগাবো। তোমার জীবনের প্রতিটি নিঃশ্বাসের ওপরও শুধু আমার অধিকার। ইভানের কথায় কথা যেন কেঁপে উঠল, কিন্তু সাথে সাথেই কথার চোখের সামনে ভেসে উঠল ভয়ঙ্কর অতীত। কথা ইভানের দিকে 2 কদম দূরে গিয়ে বলল, দেখুন, আপনার সাথে সম্পর্কটা আমার অনেক আগেই শেষ হয়ে গেছে। অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি আমি। আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন। এরপর আগেরবারের মতো কিছু হলে আমি সহ্য করতে পারবো না। আগেরবার অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছি, এবার আর সামলাতে পারবো না। এমনিতেই ইভানের মেজাজটা বিগড়ে ছিল, তার উপর কথার কথায় মেজাজটা বিগড়ে চরম আকার ধারণ করেছে। ইভান কথার কোমরটা চেপে ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, কি বললে তুমি? তোমার থেকে দূরে থাকবো? দূরে থাকার জন্য কাছে এসেছি নাকি? এত বছর ধরে আমাকে কষ্ট দিয়ে তোমার শান্তি হয়নি নাকি? ছেলেটাকে। ইভানের কথা শুনে কথা বুড়ো কুচকে ইভানের দিকে তাকালো। কথা বলল, কোন ছেলেটা? এখনো বুঝতে পারছো না কোন ছেলেটা? আর স্বামী রেখে বাইরে অন্য ছেলেদের সাথে এভাবে রং তামাশা করে বেড়ালে স্বামীকে তো দূরে থাকতেই বলবে। ইভানের সব কথা কথার মাথার উপর দিয়ে যাচ্ছে। ওকে আবার কখন কোন ছেলের সাথে দেখলো ইভান? কবির তো এই ঘটনার পর কথাকে সবসময় ছেলেদের থেকে দূরে দূরে রাখে, কোনো ছেলেদের সাথেই মিশতে দিল না। তাহলে কার কথা বলছেন বলুন তো? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ইভান দাঁতে দাঁত চেপে হাতের চুলের কাঁটাটা দেখিয়ে বলল, এই কাঁটাটা যে ছেলেটা দিল। ইভানের কথা শুনে কথা হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই কাঁটাটা দিয়েছে ওর ভাই কবির ওকে। কথা বেশ ভালোভাবে বুঝতে পারছে ইভান কবিরকে নিয়ে কথাকে ভুল বুঝছে, কিন্তু কথা ইভানের ভুল ভাঙাবে না। কেন ভাঙাবে? উনি যখন শিলা ম্যামের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিল তখন কি কথা কিছু বলেছে? তার উপর এই কয়দিন যে ভয়ানক ব্যবহার করেছে কথার সাথে। কথা বলছো না কেন? ছেলেটাকে বলতে বাধ্য, কারণ আমি তোমার স্বামী। মানি না আমি আপনাকে, মানি না আমি। কি বললে তুমি? আমাকে স্বামী হিসেবে মানো না?
কথা কিছু বলতে যাবে, এর মধ্যে ইভান কথার ঠোঁট দুটো কামড়ে ধরল। কথা নিজেকে ছাড়ানোর জন্য এত চেষ্টা করছে, কিন্তু ইভানের সেদিকে কোনো হেলদোল নেই। সেজন্য নিজের রাগগুলো এখন কথার ঠোঁটের উপর ঢেলে দিচ্ছে। ইভান বেশ জোরালো ভাবে কথার ঠোঁট কামড়ে যাচ্ছে। ব্যথায় কুপড়ে উঠছে কথা। ইভান বেশ জোরালো ভাবে কথার ঠোঁট কামড়ে যাচ্ছে। ইভান এত জোরে কথার ঠোঁট কামড়ে নিচ্ছে যে কথার ঠোঁট কেটে রক্ত বের হয়েছে। কথার ঠোঁটে রক্তের অস্তিত্ব পেয়ে ইভান কথাকে ছেড়ে দিল। তোমার ব্যথার কারণও হব আমি, আর তোমার ব্যথা প্রশমনও আমিই করব, কিন্তু তোমাকে কখনো আমার থেকে দূরে যেতে দেব না। তুমি বিহীন এই আমি নামক মানুষটা যে বেঁচে থাকাটাই অসম্ভব। তুমি শুধু আমার, শুধুই আমার। কখনো কল্পনাতেও আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কাঁটাটা দিন না ভাইয়া, খুব গরম লাগছে। কবির দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমার কোন জন্মের ভাইয়া লাগি? কেন, এই জন্মের? তাহলে এই জন্মে কাঁটাটা পাওয়ার চিন্তাও ভুলে যাও। দিন না, সত্যি খুব গরম লাগছে আজ। কবির রাফিয়ার দিকে তাকিয়ে দেখে সত্যি মেয়েটা গরমে আশফাশ করছে। গরমে রাফিয়ার গোলুমলু গালটা লাল হয়ে গেছে। কবির গম্ভীর মুখ নিয়ে রাফিয়ার চুলগুলো ধরে হাতের কাঁটাটা দিয়ে চুলগুলো বাঁধার চেষ্টা চালাচ্ছে। নিজের চুলে কবিরের স্পর্শ পেয়ে রাফিয়া বারবার কেঁপে কেঁপে উঠছে। হার্টবিটটা অসম্ভব পরিমাণে বেড়ে গেছে, মনে হচ্ছে কলিজাটা এখনই লাফিয়ে বেরিয়ে যাবে। কিছু বলতেও পারছে না, নড়তেও পারছে না। দীর্ঘ 10 মিনিট রাফিয়া চুলের সাথে যুদ্ধ চালিয়ে ব্যর্থ হয়ে অসহায় মুখ নিয়ে তাকিয়ে আছে রাফিয়ার দিকে। মেয়েদের চুল বাঁধা যে এত কঠিন কাজ, আগে জানলে এই চেষ্টা কবির চালাতোই না। কবিরের অসহায় মুখ দেখে রাফিয়ার মায়া বড্ড লাগছে। রাফিয়া দ্রুত কবিরের হাত থেকে কাঁটাটা নিয়ে নিচের চুলগুলো বেঁধে কবিরের দিকে তাকালো। রাফিয়া মুখে মুক্তদানার মতো জলমলে হাসি ফুটিয়ে বলল, এই দেখুন, আমি চুলগুলো বেঁধে নিয়েছি। কবির রাফিয়ার কথার কোনো উত্তর না দিয়ে গটগট করে চলে গেল। রাফিয়া ভ্যাবলার মতো কবিরের দিকে তাকিয়ে আছে। তবে কবিরের যাওয়ার সময় তার ঠোঁটের কোণের প্রশান্তির হাসিটা চোখ এড়ায়নি রাফিয়ার। কেটে গেছে কয়েকটা দিন। এই কদিনে ইভান আর তেমন কোনো খারাপ ব্যবহার করেনি কথার সাথে, আবার ভালো ব্যবহারও করেনি। কথাও একটু এড়িয়েই চলছে ইভানকে। ক্লাস শেষে লাইব্রেরিতে বসে আছে কথা। কয়েকদিন পরই পরীক্ষা। এই কয়েকদিন বিভিন্ন টেনশনে এমনি পড়াশোনায় অনেক পিছিয়ে পড়েছিল কথা। এখন সেই পড়াগুলোই কভার করতে হবে। কথা একটা টেবিলে বসে নিশ্চিন্তে বই পড়ছিল। কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে আর কখন যে লাইব্রেরি প্রায় খালি হয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ একটা কণ্ঠ শুনে চোখ তুলে তাকালো কথা। আজমির ভার্সিটির একজন প্রফেসর। তিনি, এখনো লাইব্রেরিতে কি করছো? কথা চারদিকে তাকিয়ে বলল, সরি স্যার, পড়তে পড়তে কখন যে এতটা সময় হয়ে গেছে সেদিকে খেয়ালই করিনি। ইটস ওকে। তা এখন বাড়ি যাবে নাকি আজ লাইব্রেরিতে থাকার চিন্তা ভাবনা করছো? কথা একটা মুচকি হাসি দিয়ে বলল, না স্যার, এখনই চলে যাব। আজমির কথার দিকে একটা বই এগিয়ে দিয়ে বলল, এই বইটা পড়ো, আশা করি তোমার কাজে আসবে। ধন্যবাদ স্যার, এখন আসি তাহলে। অবশ্যই। কথা আবার একটা হাসি দিয়ে বলল। কথা ভার্সিটির মাঠ দিয়ে এগিয়ে যাচ্ছে। গেটের দিকে উদ্দেশ্য একটা রিক্সা নিয়ে বাড়িতে চলে যাবে। হঠাৎই নিজের হাতে একটা শক্তপোক্ত হাতের টানে থেকে গেল কথা। তাকিয়েই দেখে ইভান রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। কথা আশেপাশে তাকিয়ে বলল, কি করছেন কি? এটা ভার্সিটি, হাত ছাড়ুন আমার। অন্যদের সাথে তো বেশ হেসে হেসে কথা বলতে পারিস, আর আমার সাথে কথা বলতে আসলেই তোর মুখে কেউ নিম পাতার রস ঢেলে দেয় নাকি? দেখুন, হাত ছাড়ুন। কেউ দেখে ফেললে আপনার সমস্যা না হলেও আমার সমস্যা হবে। এতক্ষণ একা একা লাইব্রেরিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজমিরের সাথে এসে এসে কথা বলার সময় মনে ছিল না কেউ দেখে ফেললে সমস্যা হবে? আমার সাথে কথা বলতে আসলেই তোর যত সমস্যা। সে আমার হাত ধরেনি, আর আপনি ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আমার হাত ধরে রেখেছেন। হাত ধরেছি, বেশ করেছি। আমার বউয়ের হাত আমি ধরেছি, তাতে কার বাপের কি? কথা কিছু বলবে তার আগে ইভান কথাকে টেনে নিয়ে নিজের গাড়ির দিকে পা বাড়ালো। কথা বারবার চিল্লিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু কে শোনে কার কথা। ইভান নিজের মতো করে কথার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। গাড়ির সামনে এসেই হঠাৎ থমকে গেল দুজনেই, কারণ ওদের সামনে দাঁড়িয়ে আছে পারভিন বেগম। এত বছরও পারভিন বেগমকে দেখে চিনতে একটুও কষ্ট হয়নি কথার। মানুষটা যেন সেই 7 বছর আগের মতোই আছে, বয়সটা একটুও বাড়েনি। পারভিন বেগম ইভানের খোঁজে ভার্সিটিতে এসেছিল। হাজার হলেও মা তো, একটা মাত্র ছেলে তার। 7 বছর পর দেশে ফিরেছিল, কিন্তু 2টা ঘন্টাও সে বাড়িতে থাকেনি। বাড়ি থেকে বেরিয়ে এসেছিল আর বাড়ি ফেরেনি। কথা আর ইভানকে দেখে পারভিন বেগম এগিয়ে গিয়ে বলল, তুমি কথা
বাহ, বেশ বড় হয়ে গেছো, দেখতেও মাশাআল্লাহ। কথা কোনো উত্তর দিচ্ছে না। আসলে এই মানুষগুলোর সাথে কথা বাড়ানোর কোনো ইচ্ছে নেই ওর। এরা শুধু নামেই মানুষ, ভিতরটা টাকার অহংকারে পশুতে পরিণত হয়েছে। একদিন এদের জন্যই জীবনের চরম অপমানিত হতে হয়েছিল কথাকে। আপনি এখানে মিসেস চৌধুরী? কথা ইফাকে ইভানের হাত ছাড়িয়ে চলে যেতে নিলে পারভিন বেগম বলল, দাঁড়াও কথা, জানি তুমি আমাদের উপর রেগে আছো। তোমার রাগ কথাটাও স্বাভাবিক। তোমার জীবনের প্রতিটা ক্ষতির জন্য হয়তো আমরাই দায়ী, কিন্তু বিশ্বাস করো এতে ইভানের কোনো দোষ নেই। তুমি হয়তো ওকে ভুল বুঝছো।